আজকে আমি তোমাদের পড়াবো সায়েন্স অফ ওয়েলবিং এই সাবজেক্টের স্পিরিচুয়াল ওয়েলবিং পার্ট, অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা। আধ্যাত্মিক সুস্থতা এটা আমাদের কেন বুঝতে হবে, আমরা কেন পড়ব, ভালো থাকার জন্য এর প্রয়োজনীয়তা কি, আমাদের জীবনটাকে ভালোভাবে উদযাপন করতে গেলে সেখানে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরব। এখানে একদম শুরুতে আমি একটা কথা বলে রাখি, আধ্যাত্মিকতার সুস্থতার দিকে তার প্রয়োজনীয়তাকে বুঝতে গেলে কখনোই আমরা এটা ভাববো না যে ধর্মীয় কোনো গুরুত্ব বা ধর্মের কোনো উল্লেখযোগ্য কার্যকারিতাকে আমরা বুঝতে চলেছি। আধ্যাত্মিকতা অবদান সম্পূর্ণভাবে আমাদের মানসিক শান্তি রক্ষার্থে, এবং কখনো সেটা আমাদের ধর্মীয় কোনো আচার আচরণের দ্বারা আসতেই পারে, সেটা যার যার ধর্ম তার তার কাছে। কখনো এটা আসতে পারে কোনো সংস্কৃতি বা শিল্পের চর্চার মাধ্যমে। যিনি সুরের সাধনা করেন, যিনি সঙ্গীত শিল্পী, তার কাছে সুরের সাধনাটাও এক ধরনের আধ্যাত্মিকতার আরাধনা বা আধ্যাত্মিকতার অনুশীলন। সুতরাং যে কোনো ভাবেই আমাদের ইনার পিস, আমাদের অন্তরের শান্তি বজায় রাখতে গেলে এবং কোনো এক পরম শক্তি বা পরম সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের একটা আত্মিক বন্ধন অনুভব করার জন্য, বা আমাদের জীবনটাকে বাকি সকলের জীবনের সাথে সংযুক্ত হিসেবে দেখার জন্য, মানবিকতা বোধের উন্নয়নের জন্য আমরা আধ্যাত্মিকতার চর্চা করব। এবং আধ্যাত্মিকতা এখানে কখনোই, এটা মনে রাখবো, যে ধর্মীয় কোনো অনুষঙ্গের বিকল্প নয় বা ধর্মীয় অনুষঙ্গের চর্চা নয়। এইভাবে আমরা এই মানসিকতা, এই বোঝাটা নিয়ে আমরা আজকে শুরু করব আমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং এর পাঠ। আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় তোমাদের পড়াচ্ছি স্পিরিচুয়াল ওয়েলবিং। এর দুটো ইউনিট আমি তোমাদের সামনে এনেছি, আরো দুটো ইউনিট আছে, মোট 4টি ইউনিট আছে এই সাবজেক্টটাতে। এই দুটো ইউনিটের ফার্স্ট ইউনিটটা আমি আজকে তোমাদের পড়াবো, কনসেপ্ট অফ স্পিরিচুয়াল ওয়েলবিং, কাকে বলে, আধ্যাত্মিক সুস্থতা, ইন্ডিকেটরস অফ স্পিরিচুয়াল ওয়েলবিং, বিভিন্ন আধ্যাত্মিক সুস্থতার সূচকগুলি, অর্থাৎ কি ধরনের বিষয়গুলোর অনুশীলনের ফলে আমাদের আধ্যাত্মিকতার মাধ্যমে সুস্থতা যাপন করতে পারবো, সেই সূচকগুলি পড়বো। কানেক্টেডনেস উইথ সেলফ অ্যান্ড আদার্স, নিজের সঙ্গে এবং অপর মানুষদের সঙ্গে আমরা কিভাবে সংযুক্ত থাকব, কৃতজ্ঞতা এবং ক্ষমা, এই দুটি বিষয়কেও আমরা পড়ব এরই মধ্যে। তো আমরা চলে যাই এবার ইউনিট 1। প্রথমেই আমরা পড়ব যে আধ্যাত্মিকতা কি, আধ্যাত্মিক সুস্থতা কি। আধ্যাত্মিকতা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড স্পিরিটাস, এই কথা থেকে স্পিরিচুয়ালিটি কথাটি এসেছে, যার অর্থ ব্রেথ অফ লাইফ। অর্থাৎ স্পিরিটাস শব্দের অর্থ ব্রেথ অফ লাইফ, সেখান থেকে এসছে স্পিরিচুয়ালিটি। এই অর্থ আমাদের জ্ঞাপন করে, আমাদের সামনে তুলে ধরে যে কিভাবে ধর্মীয় সংস্কৃতি বাদ দিয়েও আধ্যাত্মিকতার চর্চা আমাদের জীবনের প্রধান মূল মন্ত্র হয়ে উঠতে পারে, যে আমাদেরকে ভালো রাখবে, সর্বতোভাবে আমাদের মঙ্গল করবে। শুধু আমি একক নই, আমি সমগ্র মানব গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হিসেবে সকলে মিলে আমরা কিভাবে ভালো থাকবো সেই বিষয়ে ইঙ্গিত দেবে। স্পিরিচুয়ালিটি কাকে বলে এটা বুঝতে গেলে আমরা দেখবো, দ্য কোয়ালিটি অফ বিং কনসার্নড উইথ দ্য হিউম্যান স্পিরিট অর সোল
as opposed to material or physical thing. অর্থাৎ এখানে মেটেরিয়াল দ্রব্যগত বস্তু থেকে দূরে, যে কোনো দ্রব্যগত বস্তু থেকে দূরে সরে আমাদের ভিতরের আভ্যন্তরীণ শান্তি, উৎকর্ষতা বজায় রাখার জন্য যে আমাদের সংযোগ বা যে আমাদের সাধনা, সেটাই হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলবিং, স্পিরিচুয়ালিটি. Spirituality means relating to people's thoughts and beliefs rather than to their bodies and physical surroundings. এখানে আধ্যাত্মিকতার সঙ্গে আমাদের শরীর বা দ্রব্যগত গুণগত বস্তুগত আমাদের চর্চা না করে আমরা যে গুণগত আমাদের আভ্যন্তরীণ মানসিকতা, মননশীলতা, চিন্তনশীলতা, এগুলোর যে গুণগত সাধনা বা চর্চা করা হয় আধ্যাত্মিকতার মাধ্যমে। এবার দেখবো আধ্যাত্মিক সুস্থতা বা স্পিরিচুয়াল ওয়েলবিং. স্পিরিচুয়াল ওয়েলবিং ইজ আ কাইন্ড অফ প্র্যাকটিস to satisfy the human need for meaning, purpose of life, and connection to something greater than ourselves, for peace and harmony. অর্থাৎ স্পিরিচুয়ালিটি এগুলির সন্ধান দেয়। আর যখন আমরা স্পিরিচুয়াল ওয়েলবিং জানবো, তখন দেখবো কিভাবে এই স্পিরিচুয়ালিটি মাধ্যমে কোন চর্চাগুলি আমাদের সেই আধ্যাত্মিক সুস্থতার দিকে নিয়ে যাবে। অর্থাৎ কিভাবে আমরা আমাদের জীবনের চাহিদা পূরণে, আমাদের যে জীবনের অর্থ কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের সর্বময় কোনো এক অস্তিত্বের সাথে বা সমগ্র পৃথিবীর সমগ্র মানুষের সাথে আমরা যে সংযুক্ত, আমরা যে এক আত্মা, সেই বস্তুটিকে বোঝার জন্য, জানার জন্য, মানবিক গুণগুলিকে উন্নয়নের জন্য আমরা কিন্তু চর্চা করব। যে চর্চাটা করব সেটা আধ্যাত্মিক সুস্থতা। Spiritual well-being is about a sense of connection to those things which give us meaning and purpose in life. Spiritual well-being is the ability to establish peace and harmony in our lives through a guiding set of beliefs, faith, values, ethics, or moral principles that provide meaning, definition, and purpose. অর্থাৎ স্পিরিচুয়াল ওয়েলবিং অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা এটা একটা এমন ক্ষমতা দেয় যার সাহায্যে, এটা কিভাবে ক্ষমতাটা প্রদান করে আমাদের একটা একগুচ্ছ বিশ্বাস, একগুচ্ছ ধারণা, মূল্যবোধ, নৈতিকতা, এইগুলোর মাধ্যমে আমাদের জীবনের শান্তি, সংগতি ফিরিয়ে আনার জন্য বা রাখার জন্য, বজায় রাখার জন্য, এবং নিজেদের জীবনের অর্থ উদ্দেশ্য জানার জন্য সাহায্য করে। এটা হচ্ছে যে চর্চাটা আমরা যদি সামগ্রিকভাবে দেখি, যে চর্চাটা করি আমরা, সেই চর্চাটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলবিং। সে কারণেই আমরা কিন্তু আজকে করছি স্পিরিচুয়াল ওয়েলবিং। আচ্ছা, রিলেশন বিটুইন স্পিরিচুয়ালিটি অ্যান্ড ওয়েলবিং। আধ্যাত্মিকতার সঙ্গে সুস্থতার একটা খুব বড় রকম সম্পর্ক রয়েছে। মানে কেন আমরা আধ্যাত্মিক সুস্থতা পড়তে যাচ্ছি, কেন আমরা আধ্যাত্মিকতাবাদকে সুস্থ হয়ে ওঠার একটা বড় রকম অস্ত্র হিসেবে দেখতে পেয়েছি, বা বিভিন্ন গবেষণা কিভাবে সেগুলিকে প্রকাশ করছে, সেই কারণেই কিন্তু আমরা সুস্থতার সঙ্গে আধ্যাত্মিকতার কি সম্পর্ক সেটা একটু জেনে নেব। দেখা গেছে বিভিন্ন গবেষণামূলক কাজ যে হায়ার লেভেল অফ স্পিরিচুয়ালিটি হায়ার লেভেল অফ ওয়েলবিং এর সঙ্গে সংযুক্ত। অর্থাৎ আমরা আধ্যাত্মিকতার চর্চা করলে, তার অনুশীলন করলে আমাদের ভালো থাকাটাও অনেক উন্নত মানের হয়। বিভিন্ন গবেষণা থেকে কিন্তু এগুলি জানা গেছে। আচ্ছা, এবার আমরা দেখব যে কিভাবে কোন পয়েন্টগুলোতে আধ্যাত্মিকতা সুস্থতার সঙ্গে সংযুক্ত। যে পয়েন্টগুলোতে রয়েছে সেটা আমি এবার পড়াই। প্রথম হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স। সেলফ অ্যাকসেপ্টেন্স অর্থাৎ আত্মস্বীকৃতি। আত্মস্বীকৃতির চর্চা যা আমাকে স্পিরিচুয়ালিটি দেয়, অর্থাৎ আমি যা সেভাবে নিজেকে গ্রহণ করা। এবং আজকে শুধু আধ্যাত্মিকতা নয়, আজকে মনোবিজ্ঞান, আজকে দর্শন, আজকে সমাজবিজ্ঞান, প্রত্যেকের একটাই বক্তব্য, নিজেকে নিজে যেরকম সেরকম ভাবে গ্রহণ করতে পারলে কোন রকম মানসিক
অশান্তি সৃষ্টি হবে না, বা কোনো রকম জীবনের যাপনে যন্ত্রণার সৃষ্টি হবে না। তো সেলফ অ্যাকসেপ্টেন্স, এইটা যদি থাকে, স্পিরিচুয়ালিটি চর্চা হয় এবং তার দ্বারা তৈরি হয় সুস্থতা। কারণ যদি আমরা নিজেদেরকে ঠিকমতো গ্রহণ না করতে পারি, নিজেদের নিয়ে অসন্তুষ্টি তৈরি হয়, বা নিজেদেরকে না জানি ঠিক মতো, সেক্ষেত্রে কিন্তু আমরা অসম প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, বা ঈর্ষায় আক্রান্ত হব, বা অন্যকে হীন করে নিজের ক্ষমতাকে না বৃদ্ধি করে অন্যের ক্ষমতাকে খাটো করে দেখার চেষ্টা করব, ইত্যাদি নানা রকম অসুস্থ যাপনের দিকে আমরা এগিয়ে যাব। পজিটিভ ইফেক্ট, ইতিবাচক একটা প্রভাব, ও আধ্যাত্মিকতার চর্চা বা অনুশীলন যারা করেন তাদের সকল কিছুর প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, যেটা তার জীবনের প্রতিও ইতিবাচকতার একটা প্রভাব তৈরি করে। পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য। আধ্যাত্মিকতাবাদও আমাদের শেখায় যে আমরা কিভাবে প্রত্যেকটা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য, যে উদ্দেশ্য অবশ্যই কল্যাণকামী, সার্বিকভাবে সমগ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণকামী, নিজের জন্য কল্যাণকামী, সেরকম উদ্দেশ্যের দিকে নিজেকে আমরা নিয়োজিত করতে পারি, সেটা শেখায় আধ্যাত্মিকতাবাদ। এবার এটা যদি আমরা শিখি, তাহলে আমাদের সুস্থ যাপন কেউ রুখতে পারবে না। আমাদের অসুস্থ যাপনের দিকে আমরা কোনোভাবেই যাব না, যদি নিজের জীবনের সঠিক উদ্দেশ্যকে আমরা পেয়ে থাকি বা নির্ধারণ করে ফেলি। পজিটিভ রিলেশন উইথ আদার, অপরের সঙ্গে ইতিবাচক সম্পর্ক, এটা ভীষণভাবে দরকার আজকের দিনে অন্তত দাঁড়িয়ে একটা সুস্থ জীবন যাপন করার জন্য। কারণ আমরা মানুষ প্রথম থেকে একটি সমাজবদ্ধ জীব, এবং এই সামাজিক জীব হিসেবে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভীষণভাবে সংযুক্ত থাকে, এবং তাই সম্পর্কগুলি যদি উন্নত মানের হয়, সুস্থ হয়, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেকখানি সাফল্যের সাথে, আনন্দের সাথে আমরা কাটাতে পারবো ইতিবাচক ভাবে। পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত বৃদ্ধি। আধ্যাত্মিকতা অবশ্যই আমাদের ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়তা করে, যা সুস্থ যাপনেরও আরেকটি ইঙ্গিত। অর্থাৎ ব্যক্তিগত বৃদ্ধি বলতে এখানে বোঝায় যে শুধুমাত্র যে আমি কেরিয়ার তৈরি করলাম তা নয়, আমরা ধীরে ধীরে আমাদের জ্ঞানের আলোক প্রাপ্ত হই, ধীরে ধীরে আমরা সম্পর্কগুলি সম্পর্কে জানতে পারি, ধীরে ধীরে আমরা বিভিন্ন বিষয়গুলিকে আত্মস্থ করতে পারি, এবং চর্চাগুলি ইতিবাচক হয়। সব দিক থেকে আমাদের ব্যক্তিগত উন্নতি তৈরি হয়। মাস্টারি অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের উপর একটা নিয়ন্ত্রণ তৈরি হয়। পরিবেশের উপর সার্বিক নিয়ন্ত্রণ আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ না করলে সম্পূর্ণভাবে আমরা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হলে কোথাও একটা আমাদের আত্মমর্যাদা হানি হয়, কোথাও একটা আমাদের ব্যক্তিত্ব পরাজিত হয় বলে আমাদের মনে হয়। তাই সুস্থ যাপনের জন্য যেমন এটা দরকার পরিবেশের উপর নিয়ন্ত্রণ, সেরকম আধ্যাত্মিকতাও শেখায় কিভাবে পরিবেশের উপর নিয়ন্ত্রণ করা যায়। অটোনমি, স্বায়ত্তশাসন, শুধু পরিবেশ নয়, নিজের উপরও কন্ট্রোল, এবং সব থেকে বড় সেটাই নিজের ওপর কন্ট্রোল। বুদ্ধদেবের একটি কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, যে বুদ্ধদেব বলেছিলেন যে অনেক বীর, অনেক যোদ্ধা, অসংখ্য সারা পৃথিবী জুড়ে রাজারা, বীর যোদ্ধারা তখন পৃথিবী এক একটা প্রান্ত থেকে এক একটা প্রান্তে যাচ্ছে, রাজ্য দখল করছে। তো বুদ্ধদেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মনে হয় কে শ্রেষ্ঠ বীর? তখন উনি বলেছিলেন যে সকল বীরের থেকে সেই বীর সব থেকে শ্রেষ্ঠ যে নিজের ভেতরের সমস্ত শত্রু বা খারাপ গুলোকে দমন করতে পেরেছে,
এবং সেই শত্রুরূপী দোষগুলিকে দমনের মাধ্যমে সে জয়লাভ করেছে তার গুণগুলিকে জিতিয়ে দিয়ে। সে হচ্ছে সব থেকে বড় বীর, অর্থাৎ নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে হচ্ছে সব থেকে বড় বীর। তো সেটার চর্চাও আধ্যাত্মিকতাবাদ আমাদের শেখায় এবং সুস্থ যাপনের জন্য এটি খুবই জরুরি। এরপর দেখব যে স্পিরিচুয়াল মেজারমেন্ট। আমরা স্পিরিচুয়ালিটি মেজার করার জন্য দুটো স্কেল ব্যবহার করে থাকি। তো এই স্কেল দুটো সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি ওয়েলবিং স্কেল এবং আরেকটা হচ্ছে স্পিরিচুয়ালিটি ইন্ডেক্স অফ ওয়েলবিং। এটাকে বলা হয় SWBS, এটাকে বলা হয় SIWB। এই দুটো স্কেলকে আমরা একটু পড়ে নিই, একটু দেখে নিই। অর্থাৎ এই স্কেল বা এই পরিমাপক গুলো যখন আমরা প্রয়োগ করি ব্যক্তির উপর, তার মধ্যে কতটা আধ্যাত্মিকতা বাদ আছে বা সে কতটা আধ্যাত্মিকতা জীবনে অনুশীলন করে তার একটা চিত্র আমাদের কাছে মোটামুটি ভাবে স্পষ্ট হয়ে ওঠে। স্কেল দুটো আমরা দেখলাম, স্পিরিচুয়ালিটি অফ ওয়েলবিং, স্পিরিচুয়াল ওয়েলবিং স্কেল। প্রথম এই স্কেলটা, এটা দেখবো এই দুটো সাবস্কেল, অর্থাৎ এর আন্ডারে দুটো সাবস্কেল রয়েছে, আর সে দুটো রিলিজিয়াস সাবস্কেল রয়েছে আর আরেকটি সাবস্কেল রয়েছে, কিন্তু বিশেষত এই রিলিজিয়াস সাবস্কেলটা আমরা ব্যবহার করে থাকি এবং তার আইটেম নাম্বার হচ্ছে 20। আর ইন্ডিকেটর, এটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস ইনার হারমোনি অফ দ্য পারসন। এটা অন্তরের যে সঙ্গতি, অর্থাৎ আমার ভিতরের চাহিদা এবং আমার ভিতরে যে প্রাপ্তির সুর এবং আমাদের সকল মানুষের সাথে যে একটা পা মিলিয়ে চলার মধ্যে যে আনন্দ, এই ধরনের সঙ্গতিপূর্ণতা কতটা রয়েছে সেটা এই স্কেলটা নির্দেশ করেছে। স্পিরিচুয়ালিটি ইন্ডেক্স অফ ওয়েলবিং, এখানেও দুটো সাবস্কেল, এক্সিস্টেন্সিয়াল ওয়েলবিং এটা সাবস্কেল, সেলফ এফিকেসি প্লাস প্ল্যান অফ লাইফ, আর এর 12টা আইটেম। আর এটা ইন্ডিকেট করছে দ্য ইম্প্যাক্ট অফ স্পিরিচুয়ালিটি অন সাবজেক্টিভ ওয়েলবিং, অর্থাৎ স্পিরিচুয়ালিটি কতটা ইম্প্যাক্ট ফেলছে ব্যক্তির অনুভূতির ওপর, ব্যক্তির নিজের যাপনের উপর, সেটা এই স্কিলটা বার করছেন। এরপর চলে এলাম একটা গুরুত্বপূর্ণ যে ভাগ আমাদের যেটা পড়তে হবে আজকে আধ্যাত্মিকতা যাপনের জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলোকে জানা মানে আমরা যদি এগুলো অনুশীলনে কিছুটা হলেও সময় দিই বা কিছুটা হলেও ভাবনা চিন্তাকে দিই, তাহলে আধ্যাত্মিকতার একটা যাপন, একটা সুমধুর বার্তা আমাদের মধ্যে আমরা প্রাপ্ত হব। এই ইন্ডিকেটরস গুলো এখানে 13টা আমি দিয়েছি মূল ইন্ডিকেটরস। এইগুলো মোটামুটি ভাবে, এছাড়াও কয়েকটি রয়েছে, কিন্তু মোটামুটি ভাবে এই 13টা ইন্ডিকেটর আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। এগুলোর পড়লে আধ্যাত্মিক সুস্থতার সূচক সমূহকে জানা আমাদের মোটামুটি ভাবে হবে। প্রথম হচ্ছে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ স্বীকৃতি, অর্থাৎ যা রয়েছে তাতে খুশি থাকা, ফেথ বিশ্বাস, হ্যাপিনেস আনন্দ, কারেজ সাহস, পেশেন্স ধৈর্য, পোলাইটনেস নম্রতা, উইল পাওয়ার ইচ্ছা শক্তি, লাভ ভালোবাসা, অনেস্টি সততা, সেলফ ডিসিপ্লিন আত্মশৃঙ্খলা, সার্ভিস সেবা, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, ফরগিভনেস ক্ষমা। এখন প্রশ্ন হলো, তোমরা হয়তো বলবে যে এগুলো তো আমরা ছোট থেকেই শুনে আসছি ম্যাডাম, বাড়িতে তো আমাদের বলা হয় এগুলোর কথা, ছোটবেলা থেকে আমরা এগুলো শুনি এবং এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বারও করে দিই, সেটাও আমরা করি।
কিন্তু এগুলোর গুরুত্বটা আমরা উপলব্ধি করতে পারি না, এটাও সঠিক। বলছে, বাবা মা বলছেন, গুরুজন বলছেন, কেউ কেউ উপলব্ধি করছে, সবাই করছে না। কিন্তু আমি এবার যে আলোচনায় যাব, আলোচনাটা একটু গভীর হলে বোধহয় উপলব্ধিটা বা এই বিষয়গুলোর গুরুত্বটা আমরা চিনতে পারবো, উপলব্ধি করতে পারবো। প্রথম যাই অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স, স্বীকৃতি। Acceptance is a conscious choice to drop all forms of resistance and make the most of the present moment. এই মুহূর্তে যা আছে আমার কাছে, এই মুহূর্তে আমাদের কাছে যা আছে, সেই বর্তমান মুহূর্তে সেইগুলিকে নিয়ে আমরা ব্যাপৃত থাকি এবং খুশি মনে থাকি। প্রতি মুহূর্তে আমাদের না পাওয়াগুলো, আমাদের চাহিদাগুলো যদি আমাদের উন্মত্ত করে তোলে, যদি আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা ভালো নই, আমরা কোনোদিন ভালো হতে পারবো না। Acceptance means fully recognizing and acknowledging a situation, person, or feeling without trying to deny, change, or judge it. It is not about liking or approving of something, it is about letting life flow. অর্থাৎ এটা কিন্তু কখনোই এরকম ভাববে না যে স্বীকৃতি মানে যাকে মানে যা হচ্ছে জোর করে গিলে নিচ্ছি, বা ঠিক আছে একটাকে চয়েস করে নিচ্ছি, এটাও কিন্তু নয়। বা আমি যেটা পছন্দ করছি সেটাকে নিয়ে চলছি, সেটাও কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্টেন্স নয়। আমরা এটাকে কখনোই বলা যায় না যে আমি অ্যাপ্রুভ করলাম, ঠিক আছে আমি অ্যাপ্রুভ করছিলাম না, আমি বললাম যে ঠিক আছে আমি অ্যাপ্রুভ করছি, চলো এটার সাথে আমি আছি। না, আমার অ্যাপ্রুভাল, আমার লাইকিং নয়, যা আসছে তাকে সুন্দরভাবে সেখানে নিজেকে নিয়োজিত করা, সর্বতোভাবে নিজেকে নিয়োজিত করা। এটা ভালো লাগা মন্দ লাগা কোনোটার সাথে জড়িত নয়। এটা হচ্ছে কোনো সিচুয়েশনকে আমি ডিনাই করব না, চেঞ্জ করব না। কখনোই আমি কোনো সিচুয়েশনকে বলবো না যে এটা আমার দ্বারা এটা হবে না, আই ডোন্ট লাইক ইট, জাজ করবো না, এটা খারাপ। প্রত্যেক মুহূর্তে যদি আমরা সেগুলো করতে থাকি, আচ্ছা সেগুলোও করলাম না, আমরা বললাম যে এই সিচুয়েশনটা আমাদের জন্য, এই সিচুয়েশন ঠিক আছে চলো এটা আমি করছি, তোমাদের সাথে করছি, চলো, ইটস নট লাইক অ্যাপ্রুভাল। বা এটা আমার খুব পছন্দ হয়েছে, চলো এটা, সেটাও কিন্তু নির্দেশ করে না, পছন্দ হলে ভালো। সুতরাং তাহলে অ্যাকসেপ্টেন্স কি? অ্যাকসেপ্টেন্স হলো এক ধরনের লেটিং লাইফ ফ্লো, অর্থাৎ জীবনকে জীবনের মতো যা আসছে তাকেই আনন্দ চিত্তে গ্রহণ করা। আবার বলছি আধ্যাত্মিকতাবাদের কথা বলছে, স্পিরিচুয়াল ওয়েলবিং, আধ্যাত্মিক সুস্থতা তার ইন্ডিকেটর দেখাচ্ছে, কিন্তু এগুলি সর্বতোভাবে সাইকোলজিতে, সোশিওলজিতে, ফিলোসফিতে বা যে কোনো রকম আজকের বিজ্ঞানে, সমাজ বিজ্ঞানে এগুলি কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের ভালো থাকার জন্য। এর সাইকোসোম্যাটিক এফেক্ট কি? Acceptance eliminate mental pressure, anxiety and negative emotions and enhance overall well-being. Acceptance যার বেশি থাকে তার এইগুলি হয়, সাইকোসোম্যাটিক এফেক্ট, মেন্টাল প্রেশার কমায়, অ্যাংজাইটি কমায়, নেগেটিভ ইমোশন কমিয়ে দেয় এবং ওভারঅল ওয়েলবিং কে এনহান্স করে। এরপর চলে যাচ্ছি আমরা ফেথ, বিশ্বাস, পরবর্তী সূচক। Faith is the ideas that one accept or reject about his or her purpose. It is the central factor of individual's meaning and purpose of life, and it determines his or her success. Faith, বিশ্বাস আমরা করি, আমরা নিজের উপর করি, অপরের উপর করি। কেন? বিশ্বাস তো হারাইনি, বিশ্বাস হারানোর মতো কাজ করলে নিশ্চয়ই হারাবো। আমি কিন্তু ওই বিশ্বাসের কথা বলছি না। এই বিশ্বাসটা হচ্ছে গভীরতম এক বিশ্বাস, যেটা নিজের প্রতি শুধু নয়, সামগ্রিক পরিবেশের প্রতি, প্রত্যেকটা চারপাশের মানুষের উপর এবং ইতিবাচকতার উপর এক গভীর বিশ্বাস। ধরা যাক যে মানুষ বিশ্বাসী, বিশ্বাস করতে ভালোবাসে এবং বিশ্বাস করতে পারে, এটা একটা নেচার।
যে পারে সে একটা কোনো বড় কোনো কাজের প্ল্যান করলো, সে করলো এই ভেবে যে সে কিন্তু সে কাজটি উদ্ধার করবে, সে এক্সিকিউট করবে, সে কিন্তু তার উদ্দেশ্যে পৌঁছবে, এই বিশ্বাস না থাকতো, দুটো মানুষ করলো, একটা মানুষ সেই বিশ্বাসটা তার ভিতরে নড়বড়ে পারত, আর একটা মানুষের খুব দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ আমি পারবো। তাহলে তোমরাই বলো কোন মানুষটি সেই বিশ্বাসের দ্বারা যে রয়েছে, আর সেই বিশ্বাস কম আছে যার মধ্যে, কোন মানুষটি গিয়ে পৌঁছবে তার গোলে বা খুব সাফল্যের সঙ্গে রিচ করবে তার উদ্দেশ্যে। তো ফেথের একটা সাইকোসোম্যাটিক কিছু এফেক্ট নিশ্চয়ই থাকবে, আমরা দেখে নিই সেগুলো। ফেথ ক্যান গিভ হোপ অ্যান্ড স্ট্রেংথ ডিউরিং হার্ড টাইমস। যখন আমাদের বিশ্বাসটা থাকে, কঠিন সময়, আমাদের জীবনের চরম অসুবিধার সময়গুলোতেও আমরা কিন্তু আশা আমরা হারাই না, যাদের মধ্যে সেই চরম বিশ্বাসটা থাকে। আমি অনেক বড় মানুষের তোমরা যদি জীবনী পড়ো দেখবে যে চরম নেতিবাচক পরিবেশের মধ্যে দিয়েও তারা যখন যাচ্ছে, তারা তাদের বিশ্বাসে অটল যে আমি পারবো, আই ক্যান ডু দিস। তোমরা নিশ্চয়ই জানো স্বামী বিবেকানন্দ যখন সেই নৌকা নিয়ে তার কন্যাকুমারীর সেই ঘাটে যাচ্ছিলেন, অথবা যখন তিনি বিদেশে আমেরিকায় গিয়ে ধর্ম সম্মেলনে যোগদান করতে যাচ্ছিলেন, কি প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তিনি যান, কিন্তু তার বিশ্বাস থেকে তিনি কোনোদিন সরেননি। আমরা এই কথাটা শুনি, কিন্তু কথাটা গুরুত্বটা যদি উপলব্ধি করি তাহলে বোধহয় জীবনে যাপনে আমরা অনেক ভালো থাকতে পারবো। আচ্ছা, next, besides that, it helps one to get confidence on his own self, life and other people, that enhance overall positiveness in his mind. এছাড়াও এটা আমাদের কিসে সাহায্য করে? আত্মবিশ্বাসী হতে এবং আমাদের ওভারঅল পজিটিভনেস, মনের সমস্ত ইতিবাচকতাকে প্রদীপ্ত রাখে, উজ্জ্বল রাখে। ইট ইজ আ প্রাইভেট এক্সপিরিয়েন্স দ্যাট প্রমোটস পার্সোনাল গ্রোথ। অবশ্যই বিশ্বাস রেখে রেখে প্রত্যেকটা কাজে সফল হলে সেটা অবশ্যই আমার ব্যক্তিগত উন্নতিতে সহায়ক। The impact of faith on physical health is significant because it lowers blood pressure and reduces risk of heart disease. বিশ্বাসী মানুষদের দেখা গেছে ব্লাড প্রেশার অপেক্ষাকৃত অবিশ্বাসী উদ্বিগ্ন মানুষের থেকে কম থাকে এবং হার্ট ডিজিজ অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যা ঝুঁকিটা কম থাকে। এরপর চলে যাচ্ছি, দেখে নিচ্ছি ফেথ সম্পর্কে দুটো মূল্যবান কথা। Faith is taking the first step even when you can't see the whole staircase. বিশ্বাস এমন একটা জিনিস যেটা আমরা জানি না গোটা জার্নিটা আমাদের কি হবে, গোটা জার্নিটায় আমরা কত প্রতিকূল পরিবেশ পাবো, কিন্তু আমরা বিশ্বাস যদি থাকে, আমরা প্রথম পদক্ষেপটা নিই যে না আমি জানি আমি ওই শেষে পৌঁছবো। আর যাদের বিশ্বাস নেই তারা এগোবেই না, কোনো বড় কাজে অংশগ্রহণই করতে পারবে না। তারা ছোট কাজের সময়ও সন্দেহ প্রকাশ করবে যে পৌঁছতে পারবো তো। আর যাদের মধ্যে গভীরতম বিশ্বাস রয়েছে তারা তাদের ক্ষমতা অনুযায়ী সেই বিশ্বাসটাকে কাজে লাগাতে পারবে। Faith is seeing light with your heart when all your eyes see is darkness. অবশ্যই যখন আমাদের জীবনে চরম অন্ধকার ঘনিয়ে আসে, বিশ্বাস কিন্তু আমাদের আলো দেয়। এই বিশ্বাসের আলোতেই আমরা পথ চলি, যখন চারপাশে আমাদের নেতিবাচক পরিবেশ আমাদের সমস্ত আলোগুলিকে নিভিয়ে দেয়। চলে যাচ্ছি পরবর্তী সূচক, হ্যাপিনেস, আনন্দ, সুখ, যার জন্য সারা পৃথিবীতে সমস্ত যুগে সমস্ত মানুষ ছুটে চলেছি আমি, ছুটে চলেছি তোমরা, এবং সর্বত্র প্রত্যেক স্তরের সমাজের প্রত্যেক স্তরের মানুষ সুখ বা আনন্দের অনুসন্ধানে আমরা দৌড়চ্ছি। কিন্তু সেই আনন্দকে আমরা কিভাবে ধরতে পারি? সেই গভীর আনন্দকে আমরা হৃদয়ে কিভাবে অনুভব করতে পারি? কোন আনন্দের জন্য আমাদের এত খিদে, সেই আনন্দকে আমরা পাবো কিভাবে, সেই আনন্দকে বজায় রাখবো কিভাবে, সেগুলো তো জানতে হবে। সুস্থ যাপনের জন্য যা দরকার
তো দেখে নিই, ইট ইজ আ পজিটিভ ফিলিং দ্যাট কামস ফ্রম এক্সপিরিয়েন্সিং জয়, কন্টেন্টমেন্ট আর স্যাটিসফ্যাকশন। অবশ্যই আনন্দ আমাদের ভেতরে যখন তৈরি হয় বা সুখ তৈরি হয়, আমরা আনন্দিত হই, উৎফুল্ল হই, আমরা সন্তুষ্ট হই, এই বোধগুলো তৈরি হয় ভেতরে। People who are happier achieve better life outcomes, including financial success, supportive relationships, mental health, effective coping, and physical health and longevity. আমরা একটা কথা, এখানে প্রশ্ন আসতে পারে যে আনন্দ তখনই তো আসবে যখন আমরা জীবনে আমাদের জীবনে আমরা সাকসেস পাবো, আমাদের জীবনে যা চাইছি পাবো। না, আনন্দিত ব্যক্তি বরং সেগুলি বেশি করে পাবে। দেখবে যে বন্ধুটা তোমাদের মধ্যে মুখ গোমড়া করে সারাদিন বসে থাকে, কথা বলে না, যে যাকে আনন্দ স্পর্শ করছে না, তার সংস্পর্শ লাভের জন্য কি তোমরা উতলা থাকো? তাকে বন্ধু হিসেবে তোমরা কি কামনা করো? জোর করে তাকে পাওয়ার জন্য তোমরা কি তার পাশে বসার জন্য তোমরা প্রতিযোগিতা করো না। কিন্তু যে বন্ধুটা খুব হাসি খুশি, যে সর্বদাই সে দুঃখে ভেঙে থাকে না, অ্যাটলিস্ট সে হেসে সবকিছু ম্যানেজ করতে পারে, সিচুয়েশনে ঘাবড়ে যায় না, বা খুব অসন্তুষ্ট থাকে না। সোজা কথা, সে কোনোভাবেই নিজের অসন্তুষ্টি প্রকাশ করে না, তার সাথে থাকতেই তোমরা কিন্তু ভালোবাসো। ভেবে দেখো, তাহলে আনন্দিত ব্যক্তি কিন্তু সেগুলি লাভ করে, তার সম্পর্ক ভালো হয়, সে সহযোগিতা পায়, তাই সে সাফল্য বেশি পায়। এইভাবে সবকিছু কোরিলেটেড। আনন্দে থাকাটাও কিন্তু, এটাও কিন্তু নিজের হাতে, এটা সবটা কিন্তু পাওনার উপর ডিপেন্ড করে না। সুখী থাকা, আনন্দিত থাকা, যদি হৃদয় দিয়ে আনন্দিত থাকতে চাও বা আনন্দে থাকাটা তোমাদের অভ্যাস হয়, তাহলে এই বিষয়গুলো তোমাদের হাতে আসবে। The 4 pillars of happiness are loving and engaged relationships, a sense of purpose and attitude of optimism, and a connection to spirituality. তাহলে 4টে হ্যাপিনেসের কি কি আমাদের জরুরি পিলার? একটা হচ্ছে ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে বন্ধনে আবদ্ধ থাকা, একটা উদ্দেশ্য জীবনের, এটা অবশ্যই ভালোবাসা থাকতেই হবে। জীবনের প্রতি ভালোবাসা থেকে উদ্দেশ্য তৈরি হয়। অ্যাটিটিউড অফ অপটিমিজম, ইতিবাচকতা, একটা মনোভাব থাকতে হবে সবকিছুতে। হ্যাঁ, পারবো, নিশ্চয়ই হবে, সব ভালো হবে যেটা হবে। অ্যান্ড এই কানেকশন টু স্পিরিচুয়ালিটি, একটা সর্বময় অস্তিত্বের সঙ্গে নিজেকে কানেক্ট রাখা। এখানে কিন্তু আমি আবার বলছি, এটা যে ঈশ্বর, আল্লাহ বা গড বা অন্য কিছু হবে তা নয়। এই সর্বময় অস্তিত্বকে আমরা সমগ্র মানব গোষ্ঠীর সাথেও জুড়তে পারি। স্বামী বিবেকানন্দ সমগ্র মানুষের কল্যাণের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরেছিলেন, এবং তিনি বলতেন যে সবাইকে নিয়ে আমাদের একটা গোটা পরিবার, সেই পরিবারের সঙ্গে সংযুক্তি আমরা পারি না। আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি, শুধু নিজের মধ্যে কনফাইন্ড থাকি। তাই এই যে সমগ্রের থেকে আমরা নিজেকে বিচ্ছিন্ন করে ফেলি, সেটা কিন্তু আমাদের ভালো রাখে না, ভালো থাকি না আমরা। এর besides that, unlike fleeting material pleasure, it offers a path to lasting joy through pleasure, peace and purpose. এটা শুধুমাত্র বস্তুগত পাওনার মধ্যে আনন্দ সীমাবদ্ধ নেই। আনন্দ একটা গল্প পড়েও হয় আমাদের। একটা সুন্দর ফুল দেখে আমরা ভালো বলি, আমরা একটা সুন্দর গন্ধ এলে বলি আহ, এটাও কিন্তু আমাদের আনন্দ দিল, মুহূর্তের আনন্দ হলো দিল। একটা সুন্দর চিন্তা করে একটা মানুষ ভালো হয়ে উঠলো রোগ থেকে, আমরা যদি বলতে পারি যে, সে যদি আমাদের কাছে হয়, আমরা বলি যে বাবা শান্তি, এটাও একটা আনন্দ। তো সুতরাং শুধু যে আমরা প্রাপ্তি পেলেই আনন্দিত হই তা নয়, তো সেই আনন্দের পেছনেই ছোটা দরকার, যেটা আমাদের বস্তুগত আনন্দ থেকে দূরে অন্যরকম আনন্দের জন্য, যে আনন্দটা আমাদের সর্বময় কল্যাণে আমাদের নিয়োজিত করবে। এর সাইকোসোম্যাটিক ইফেক্ট রয়েছে। এই আনন্দের চর্চা আমাদের, দেখো কি করে, ইট লোয়ার্স রিস্ক ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ এন্ড ব্লাড প্রেশার। এটা আমাদের হৃদযন্ত্রের সমস্যা, আমাদের ব্লাড প্রেশার, এগুলো কমিয়ে দেয়। ইট এনাবলস বেটার স্লিপ, আমাদের ঘুম ভালো রাখে। ইমপ্রুভ ডায়েট, আমাদের খাদ্য গ্রহণের যে পদ্ধতি তাকে অনেক সুষম করে।
নর্মাল বডি ওয়েট থ্রু রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভ করে, আমাদের নর্মাল বডি ওয়েট আনতে সাহায্য করে সুন্দর খাদ্য গ্রহণের মাধ্যমে এবং রেগুলার এক্সারসাইজের মাধ্যমে। হ্যাপিনেস অলসো হেল্পস টু রিডিউস স্ট্রেস হরমোনস। স্ট্রেস হরমোন গুলিকে নিয়ন্ত্রণ করে। আনন্দে থাকলে স্ট্রেস হরমোন অতটা ক্ষরিত হয় না। অ্যান্ড মেনটেন ইমোশনাল ব্যালেন্স, তার ফলে আবেগগুলি সুন্দরভাবে ভারসাম্যযুক্ত থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ বেটার ম্যানেজ ইমোশনাল চ্যালেঞ্জেস অ্যান্ড রিডিউস নেগেটিভ ইমোশনাল রিয়াকশনস। এবং ইমোশনাল চ্যালেঞ্জ গুলোকে যে সমস্ত রয়েছে আমাদের সামনে আসে সেগুলোকে আমরা বেটার ভাবে হ্যান্ডেল করতে পারি এবং আমাদের নেতিবাচক আবেগগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাপিনেস চলে গেল, এবার আসছে কারেজ। কারেজ এখানে কোনো, যেটা ছোট থেকে আমরা শুনে আসছি তার অনেক মানে ডিস্টর্টেড ধারণা কারেজের আমাদের মধ্যে অনেক সময় তৈরি হয়ে যায়, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। আমি দোতলা থেকে ঝাঁপ দিতে পারি, আমি প্যারাগ্লাইডিং এক্সপার্ট, আমি বিশাল অ্যাডভেঞ্চার করতে পারি। কারেজ, ওই বেপরোয়া কারেজ শুধুমাত্র এখানে বলা হচ্ছে না। ওই জীবনের ঝুঁকি নেওয়ার যে সরাসরি ফিজিক্যাল কারেজ, শুধু এটাকে ইঙ্গিত এখানে করা হচ্ছে না। আমরা একটু বুঝি। Courage is the ability to tolerate fear, move forward and be true to oneself. নিজের কাছে সত্য থাকার সাহসিকতা, অপরের কাছে সত্য থাকার সাহসিকতা। এই সাহসিকতা আমরা কজন পাই? কজন আছে আমাদের মধ্যে? কজনের আছে? এই চর্চা করতে হয় ছোটবেলা থেকে। যখন থেকে বুঝবো তখন থেকে। আমরা অনেক সময় পরিস্থিতিগত কারণে অনেক কিছু থেকে দূরে সরে যাই। থাক, দরকার নেই, নিজে ফেঁসে দরকার নেই। কিন্তু সেই মুহূর্তে আমার একটা কথা কিন্তু হয়তো অনেকে বাঁচিয়ে দিত, আমার একটা হস্তক্ষেপ কিন্তু অনেকের ভালো হতো। আমরা করি না সেটা, থাক, দরকার নেই। এই যে নিজের কাছে সত্য থাকার সাহস বা পরিবেশের কাছে, পরিস্থিতির কাছে সত্য থাকার সাহস, সেটাও কিন্তু সাহস। ভয়কে জয় করার সাহস তো অবশ্যই, এবং ভয়কে জয় করে এগিয়ে যাবার সাহস। আমি জানি ওই পথটাতে গেলে আমার খুব ভালো হবে, এটাও জানি পথটা বিপদ সংকুল, কিন্তু যেহেতু আমার উদ্দেশ্যটা যদি কল্যাণকর হয়, তখন সেই ভয়টাকে জয় করাটা যে ক্ষমতার মাধ্যমে সম্ভব, সেটা হচ্ছে সাহসিকতার উন্মেষ ঘটাতে হয়। সেই সাহসিকতার কথাই আমি কিন্তু বলছি। Courage requires us to stand up for what we believe in, to express our true thoughts and feelings, and to pursue our passions even when faced with opposition or potential failure. ব্যর্থ হচ্ছ, বারবার ব্যর্থ হয়েছ, এবার ভেঙে পড়েছে না, এইখানে আরো বেশি করে সাহস দেখাবে। আমি বলছি না কোনো মূর্খ নির্বোধ হওয়ার মতন সাহস, আমি বলছি সেই পরাক্রম, যে পরাক্রম তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বারবার চেষ্টা করতে সাহায্য করবে, ভেঙে পড়তে দেবে না, সেই সাহস। সাইকোসোম্যাটিক এফেক্টটা দেখে নি, ইট হেল্পস টু গেইন লাইফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড লোয়ার স্ট্রেস, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। এটা জীবনের সন্তুষ্টিকে পেতে সাহায্য করে। অবশ্যই সাহস করে এগিয়ে গেলে তবেই তো সে পায়। যে ভীতু, সে পিছনের দিকে থাকতে ভালোবাসে, সে কি করে এগোবে? ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কমিয়ে দেয়। কারেজ হেল্পস আস টু টেক রিস্ক এন্ড অ্যাকমপ্লিশ আওয়ার গোলস ইন ওয়ার্ক প্লেসেস। আমাদের কর্মজগতে, আমাদের শিক্ষা জগতে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আমাদের ভয় পেতে দেয় না। অনেক বাচ্চাকে দেখবে কোনো সাবজেক্টকে ভয় পাচ্ছে, তার ভেতরের সাহসকে জাগানোর দরকার। সে পারছে না, তার পাশের জনেদের সাহায্য করা দরকার। এই কারেজটুকু তার এসে গেলে সে কিন্তু নিজেই সেই বৈতরণী পার হয়ে যাবে। এবং আমরা যারা বড় হয়ে গেছি এবং যারা তোমরা বড় হচ্ছ, অলরেডি হয়ে গেছো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, নিজেরা সাহস নিজেদের মতন করে সঞ্চয় করতে হয়, বিভিন্নভাবে যুক্তি দিয়ে বা আলাপ আলোচনা করে সঠিক ব্যক্তির সঙ্গে সেই সাহসকে আমরা সঞ্চয় করতে হয়। সেই সাহসকে অস্ত্র করে এগোতে হয়।
It helps to gain job satisfaction and problem solving mindset. সাহস না থাকলে, ভয় পেলে সমস্যার সমাধান চোখের সামনে আসবে না, মনেও আসবে না। যদি সাহস থাকে, পরাক্রম থাকে, পারবো এই বোধ থেকে এবং সাহসের যে এগিয়ে যাচ্ছ, তোমার সামনে অটোমেটিক্যালি নানা রকমের সলিউশনের অপশন চলে আসবে। তুমি তখন সেটার থেকে বুঝে বেছে নেবে। প্রবলেম সলভিং কখনো সাহস ছাড়া আসে না। It also helps us to believe in ourselves and action. নিজের উপর বিশ্বাস বাড়ে, কারণ সাহস থেকে তুমি যত এগোবে তুমি তত সাফল্য পাবে এবং তত তুমি নিজের উপর তোমার বিশ্বাস গড়ে উঠবে, যেটা খুব জরুরি প্রত্যেক মুহূর্তে আমাদের সামনের দিকে, সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পেশেন্স, ধৈর্য। Patience is the ability to stay calm in the face of adversity, waiting, frustration, or suffering. এটা তো খুব বড় একটা সূচক আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে প্রচন্ড ফাস্ট মুভ করছে সোসাইটি, কারোর সময় নেই, কারোর ধৈর্য নেই। ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে মানুষের জীবনের জটিলতার জন্য। মা তার সন্তানকে এমন জোরে একটা মারলেও সে অজ্ঞান হয়ে গেল, কারণ মায়ের আর সময় নেই সন্তানকে বেশি সময় দেবার। একবার বোঝালে সে বুঝতে হবে তাকে। মার হাতে সময় কম, বাবার হাতে সময় কম, সকলেরই সময় কম। সন্তানও যে বসে বুঝবে দুদণ্ড, তার হাতেও সময় কম। ভোরবেলা উঠতে হবে, তাড়াতাড়ি হোম টাস্ক করতে হবে, এত হোম টাস্ক। আমি তো একটা খণ্ডচিত্র বললাম, এরকম অনেক অনেক চিত্র আজকের সময়, আজকের যুগে। সেই যুগের চিত্রগুলিকে যদি আমরা অ্যাকুমুলেটেড করি, আমাদের সামনে একটা আবারও রাস্তা, পেশেন্স আনতেই হবে। প্রচন্ড যন্ত্রণার সময় এই পেশেন্স আমাদের শান্ত রাখে, বিশ্বাসী রাখে, ইতিবাচক রাখে। আমরা এগিয়ে যেতে পারবো, এগোতে পারবো ঠিক। It gives one the ability to stay with the underlying fear, pain and sorrow rather than releasing them in impulsive action. খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, রাগ হচ্ছে, প্রকাশ করে দিতেই পারি খুব বাজেভাবে। যে ধৈর্যশীল ব্যক্তি সে করবে না, সে ঠিক ধৈর্য ধরে 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 সেই সময়টুকু পেরোবে এবং সে রিচ করবে তার উদ্দেশ্যে। কিন্তু সে খুব বিশ্রী ভাবে, কুৎসিত ভাবে তার সকল নেতিবাচক আবেগগুলোকে প্রকাশ করবে না। আচ্ছা, এবং সে কি করবে? প্রসেস দেম স্কিলফুলি এন্ড চুজ কম্প্যাশনেট অ্যাকশনস। সে শান্তভাবে তার রাগগুলোকে ভালোভাবে কম্প্যাশনেট ওয়েতে সে সেগুলোকে প্রকাশ করবে, যাতে করে তার সময়টা খারাপ হলেও সে অন্যদের মধ্যে তার যে নেতিবাচকতা সে ছড়িয়ে দেবেন। তার ফলে তার পরিবেশের নেতিবাচকতা ক্রমশ রিডিউস করে দেবে। পেশেন্সের এটা একটা সব থেকে বড় আফটার এফেক্ট। পেশেন্স যে ধরে তার পরিবেশ হবেই পজিটিভ একদিন। সাইকোসোম্যাটিক এফেক্টে কি? বাই ফস্টারিং পেশেন্স ওয়ান ক্যান বিল্ড এ ফ্রেমওয়ার্ক ফর আ হেলদিয়ার, মোর ব্যালেন্সড লাইফ। পেশেন্স বা ধৈর্যের যে আমরা চর্চা করি যখন, তখন আমরা কি পাই? আমরা অত্যন্ত ভারসাম্যযুক্ত একটা লাইফ পাই। একটু ভাবো, ওই সময় ওই রাগটা যদি না প্রকাশ করে থাকতাম, ওইবার ওই মহিলাকে যদি ওই কথাটা না বলতাম, ওই দিন ওই পরিবেশে চেঁচামেচিটা না করলেই ভালো হতো। তার আফটার এফেক্ট গুলো প্রচুর জীবনটাকে ঘেটেছে। প্রত্যেকে কিন্তু এই অনুভূতিগুলো জীবনে অনেকবার হয়েছে। তাহলে কি করতে হবে? ধৈর্য বাড়াতে হবে। তার পথ রয়েছে, সাবজেক্ট পড়বে, জানতে পারবে। আচ্ছা,
হেডেক কমিয়ে দেয়, মাথা যন্ত্রণা কমিয়ে দেয়। ধৈর্য যাদের থাকে, অধৈর্য লোকেদের বেশি মাথা যন্ত্রণা হয়, গবেষণায় দেখা গেছে। অ্যাকনে, আলসার, ডায়রিয়া এগুলো প্রচুর পরিমাণে হয় যাদের অধৈর্য মানুষদের। পেশেন্টস মে ডিক্রিজ রিস্ক অফ হার্ট অ্যান্ড স্লিপ প্রবলেমস অ্যালং উইথ এজিং প্রবলেমস। যাদের অধৈর্য মানুষদের মধ্যে দেখা গেছে যে বয়সের ছাপটা খুব দ্রুত পড়ে গেছে, এবং স্লিপের প্রবলেম দেখা গেছে অধৈর্য মানুষের। যারা ধৈর্যশীল তারা চূড়ান্ত কাজের চাপের মধ্যেও ঠিক আস্তে 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 নিজের পথটা ঘুরে এগিয়ে যায়, কারণ সে জানে যে ধৈর্য ধরে রাখলে একদিন তার এই যে প্রচন্ড গতি, প্রচন্ড চাপের যে পথ, সেটা একদিন শেষ হবে। এইভাবে সে ধৈর্যটা রাখে, এবং তার ধৈর্যটা তাকে এই সমস্ত খারাপ যে রোগ ধৈর্যহীনতা থেকে হয় সেখান থেকে তাকে দূরে রাখে। এর পরের সূচক হলো আচ্ছা, এখানে আমি তোমাদের বললাম যে পেশেন্স রাখার জন্য কতগুলো পদ্ধতি, সেগুলো আমি একটু বলে দিই তোমাদের ঝটঝট করে। সেট রিয়েলিস্টিক গোলস। কখনো বাস্তববাদী উদ্দেশ্য থেকে সরে যাবে না, বাস্তববাদিতা থেকে সরে যাবে না, তুমি উদ্দেশ্য সবসময় বাস্তববাদী রাখবে। প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। সচেতন মনোনিবেশ করার জন্য ধ্যান এই সমস্ত অনুশীলন করবে যাতে তোমার মাইন্ডফুলনেস বাড়ে। বিল্ড স্ট্রং সাপোর্ট নেটওয়ার্কস। খুব সুন্দরভাবে তোমার সামাজিক এবং অন্যান্য নেটওয়ার্কগুলিকে শক্ত করে তৈরি করবে আগেই। সেলিব্রেট স্মল ভিক্টরিজ। ছোট ছোট জয়গুলোকে আনন্দ চিত্তে গ্রহণ করবে, ওগুলোকে গুরুত্ব দেবে, দেখবে সেটা তোমার ধৈর্য বাড়াবে। ইউটিলাইজ থেরাপিউটিক টেকনিক্স, বিটিসিবিটি, মেডিটেশন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই সমস্ত রয়েছে। এগুলো ব্যক্তির ধৈর্য বাড়াতে সহায়তা করে। অনেক পেশেন্টের উপর এই ধরনের থেরাপিউটিক ইউজেস আছে। প্র্যাকটিস সেলফ কম্প্যাশন। সবসময় নিজেকেও একটু নিজের প্রতি কখনো কঠিন হবে না, নিজেকে খারাপ ভাববে না, নিজের প্রতি নিজেকে যন্ত্রণা দেবে না, নিজেকে একটুখানি মার্জনার ভঙ্গিতে, দয়ার ভঙ্গিতে একটু দেখা প্র্যাকটিস করতে হয়। অনেকে আছে নিজেকে খালি কিছু হলেই গ্লানিতে ভোগে, নানা রকম নিজেকে সে কি বলবো, মানে নিজেকে সে যন্ত্রণা দেয় নানাভাবে, সেটা করাটা উচিত নয়। প্রিপেয়ারিং ওয়ানস সেলফ অ্যাহেড অফ অ্যানয়িং সিচুয়েশনস। নানা রকম যন্ত্রণাময় পরিস্থিতি আসতে পারে, এই সম্পর্কে একটা মাইন্ডসেট তৈরি রাখতে হবে। কাল্টিভেটিং ডিফারেন্ট কোপিং স্ট্র্যাটেজিস, এবং নানা রকম কোপিং স্ট্র্যাটেজি মাথার মধ্যে তৈরি রাখতে হবে যে ধরনের কাজে বা যে ধরনের প্ল্যান অফ ওয়ার্কের সাথে সংযুক্ত হতে চলেছ, তার নানা রকম সমস্যামূলক পরিস্থিতিগুলো সম্পর্কে এবং সেগুলোর সাথে তুমি কিভাবে লড়াই করবে সেই স্ট্র্যাটেজিগুলোকে তৈরি রাখবে। মেজারিং ওন প্রোগ্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ওভারনাইট। নিজের প্রত্যেকটা দিনের বা প্রত্যেকটা পর্যায়ের যে উন্নতি সেটাকে অবশ্যই মাপবে, খেয়াল রাখবে। তাই বলে এটা কখনোই এক্সপেক্ট করবে না যে প্রতিদিন তোমার প্রচুর উন্নতি হবে, ওভারনাইট তোমার বিরাট ট্রান্সফরমেশন হয়ে যাবে।